ওকে, আজকে আমরা করব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইন আ সিঙ্গেল কয়েল, যেটাকে আমরা বলি সেলফ ইন্ডাকশন। ওকে, আচ্ছা, সেলফটা শুনে বোঝা যাচ্ছে যে দিস ইন্ডাকশন উইল অকার ইন দ্য সেম কয়েল ইটসেলফ। ওকে, একই কয়েলে এই ইন্ডাকশনটা হবে। এইটাকে একটু বুঝবো। মনে করো যে আমার কাছে এই রকম একটা কয়েল আছে। ওকে, আচ্ছা, দেখো যে যদি এইরকম একটা কয়েল থাকে, সাপোজ আমি এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, এখানে একটা কি লাগিয়ে রেখেছি, বাট কিটাকে আমি প্রথম সিচুয়েশানে অন করিনি। আচ্ছা, যদি এই কিটাকে আমি প্রথম সিচুয়েশানে অন না করি, তার মানে নিশ্চয়ই এই সার্কিট দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। সার্কিট দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না হয়, তার মানে একটা জিনিস শিওর যে সার্কিটে ম্যাগনেটিক ফিল্ড কিছু জেনারেট হচ্ছে না। যদি সার্কিটে ম্যাগনেটিক ফিল্ড কিছু জেনারেট না হয়, তার মানে এর সাথে কোনো লিঙ্ক ফ্লাক্সও থাকছে না। ওকে, এবার কি করলাম যে জাস্ট সার্কিটটাকে আমি ক্লোজ করে দিলাম। যেইমাত্র ক্লোজ করেছি, তাহলে এখান থেকে একটা কারেন্ট এই দিকে চলা শুরু হয়েছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে কারেন্টটা চলা শুরু হয়েছে, সেই কারেন্টটা কিন্তু একবারেই ম্যাক্সিমাম হয়ে যেতে পারে না। মানে ধরো, মনে করো এখানে একটা ছোট্ট রেজিস্ট্যান্স লাগিয়ে রেখেছি এবং সেই হিসেবে এখানে যা ইএমএফ আছে, তাতে এর মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট যেটা হতে পারে, সাপোজ ইমাজিন করি দ্যাট ইজ 4 অ্যাম্পিয়ার। ওকে, যেই চলা শুরু করবে তখনই কিন্তু এখানে পুরো সার্কিটে 4 অ্যাম্পিয়ার হতে পারে না। কারেন্ট কি হয়, স্লোলি কারেন্টটা ইনক্রিজ করে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে একবারে 4 অ্যাম্পিয়ার হয় না, প্রথমে 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, এরকম করে 4 অ্যাম্পিয়ার হয়। ওকে, তার মানে দ্য কারেন্ট উইল গ্র্যাজুয়ালি ইনক্রিজ। আচ্ছা, কারেন্ট যদি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে, এখানে ম্যাগনেটিক ফিল্ড কী হয়? আচ্ছা, এটা তো একটা সোলেনয়েড। যদি সোলেনয়েডের টার্নস পার ইউনিট লেন্থ হয় স্মল এন, তাহলে ম্যাগনেটিক ফিল্ডকে আমরা লিখতে পারি বি ইকুয়ালস টু মিউ নট স্মল এন ইন্টু আই, তাই না? আচ্ছা, কারেন্ট প্রথমেই তো বেশি হবে না, প্রথমে অল্প কারেন্ট হবে। তার মানে কারেন্ট যদি অল্প হয়, দেখো বি প্রপোর্শনাল টু আই, তাহলে বিও কী হবে? অল্প হবে। তার মানে এখানে আমি লিখতে পারি যে অ্যাজ বি প্রপোর্শনাল টু আই, তাই আই যদি কম হয়, বিও কম হবে। ওকে, তাহলে প্রথমে যখন কারেন্ট চলা শুরু করেছে কিন্তু কারেন্টটা বেশি নয়, তখন বিও কী হবে? বেশি হবে না। ধীরে ধীরে কারেন্টটা বাড়বে, তাহলে বি এর ভ্যালুও ধীরে ধীরে বাড়বে। একটা সময় কারেন্টটা ম্যাক্সিমাম হয়ে যাবে, তখন বি এর ভ্যালুটাও ম্যাক্সিমাম হয়ে যাবে। ওকে, আচ্ছা, তার মানে বি চেঞ্জ করছে। আচ্ছা, বি চেঞ্জ করা মানে কি আমি এইরকম বলতে পারবো যে এইখানে যা বি হবে তার সাথে প্রত্যেকটা জায়গায় সেই হিসেবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে? তাহলে প্রথম সিচুয়েশনে যদি বি এটা হয়, তাহলে এখানে 4টে ম্যাগনেটিক ফিল্ড লাইন তৈরি হলো। কিছুক্ষণ পর এই কয়েলটাকেই পাশে আঁকছি, যে কিছুক্ষণ পর যদি এই রকম হয় যে এর মধ্যে দিয়ে আরেকটু বেশি কারেন্ট ফ্লো হতে শুরু করেছে, তাহলে অবভিয়াসলি বিটা নিশ্চয়ই এইরকম থাকবে না, তাহলে বিটা আরও বেড়ে যাবে। তাহলে এই কয়েলটার সাথেই লিঙ্কড ফ্লাক্সটা কী হবে? তখন আরও বেড়ে যাবে। ওখানে 4টে ছিল, এখানে দেখো অনেকগুলো হয়ে যাবে। এবার ব্যাপারটাকে বুঝবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড কী হচ্ছে? এখানে 4টে লাইন, এখানে 1 2 3 4 5 6 7টা লাইন, তাহলে এখানে 4টে ম্যাগনেটিক ফিল্ড লাইন, এখানে 7টা ম্যাগনেটিক ফিল্ড লাইন। তার মানে বি চেঞ্জ হচ্ছে। বি কী করছে? বি ইনক্রিজ করছে। তাহলে বি যখন ইনক্রিজ করছে, তার মানে নিশ্চয়ই এর সাথে লেগে থাকা অন্য কোনো একটা কয়েল, সাপোজ এই পাশের কয়েলটা, সেখানে নিশ্চয়ই নাম্বার অফ ফিল্ড লাইন এই ক্ষেত্রে বেশি যাচ্ছে।
তাহলে এই ক্ষেত্রে নিশ্চয়ই 7টা ফিল্ড লাইন কানেক্টেড হচ্ছে, এই ক্ষেত্রে নিশ্চয়ই 4টে ফিল্ড লাইন কানেক্টেড হচ্ছে, তার মানে ফিল্ড লাইন বাড়ছে। ফিল্ড লাইন কানেক্টেড একটা এরিয়ার সাথে বাড়া মানে কি, ফ্লাক্স বাড়ছে, তার মানে এখানে নিশ্চয়ই ফ্লাক্স বেশি, এখানে নিশ্চয়ই ফ্লাক্স কম, তার মানে নিশ্চয়ই এখানে ফ্লাক্স বেশি, এখানে নিশ্চয়ই ফ্লাক্স কম। এটাকে φ1 বললাম, এটাকে φ2 বললাম। তার মানে একটা ফ্লাক্সের চেঞ্জ হয়েছে। এবার ফ্লাক্স বেড়েছে, তার মানে দের ইজ এ চেঞ্জ ইন ফ্লাক্স, কিন্তু ফ্লাক্স তো ইনস্ট্যান্টলি বাড়েনি, ইট টুক আ টাইম। তাহলে একটা টাইম নিয়েছে ডেল্টা টি নিয়ে এই ফ্লাক্সটা φ1 থেকে φ2 হয়েছে। তাহলে চেঞ্জ ইন ফ্লাক্স কি, তাহলে চেঞ্জ ইন ফ্লাক্স হচ্ছে ডেল্টা ফাই বাই ডেল্টা টি, যেটাকে আমরা লিখতে পারি φ2 মাইনাস φ1 বাই ডেল্টা টি। আচ্ছা, কোনো চেঞ্জ ইন যদি ফ্লাক্স হয়, আমাকে লেঞ্জেস ল কি বলেছে, যে ইফ দের ইজ এনি চেঞ্জ ইন ফ্লাক্স দেন দ্য ইনডিউসড ইএমএফ, যদি সেটাকে আমি এপসাইলন দিয়ে লিখি, উইল বি মাইনাস এন অফ ডি ফাই বাই ডিটি। তাহলে এখানে তো একটা চেঞ্জ ইন ফ্লাক্স হচ্ছে, which will be equals to minus n of d phi by dt। তার মানে একটা ইএমএফ ইনডিউসড হবে। একটা জিনিস অদ্ভুত দেখো, যে এর কারেন্টের ফ্লো যখন বাড়ছে, মানে জাস্ট আমি সুইচ অন করেছি, তার জন্যেই এখানে একটা ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, তার জন্যেই এর মধ্যে আবার আরেকটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। কি অদ্ভুত জিনিস। তাহলে এখানে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে কারণ এর মধ্যেই কারেন্টটা বাড়ছে, এর কারেন্ট বাড়ার জন্যেই এর আবার মধ্যে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে। তাহলে একটা ব্যাটারি আগে থেকে ছিল, আবার এর মধ্যে আর একটা ইএমএফ ইনডিউসড হলো। আবার আমার সেকেন্ড ল কি বলছে, নিউম্যানস ল বলছে যে ইএমএফটা ইনডিউসড হয় দ্যাট অপোজেস দ্য কজ। ইনডিউসড ইএমএফ অপোজেস দ্য কজ। তাহলে যে কারণে ইএমএফটা তৈরি হয়েছে সেটা কজকে অপোজ করবে। কারেন্টটা এই দিকে ফ্লো করছিল, তাহলে যদি অপোজ করতে হয় তাহলে নিশ্চয়ই কারেন্টটাকে উল্টো দিকে ফ্লো করতে হবে। তাহলে কারেন্টটাকে নিশ্চয়ই তাহলে এবার উল্টো দিকে ফ্লো করতে হবে, এমনভাবে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। তার মানে অ্যাকচুয়ালি কারেন্ট তো উল্টো দিকে ফ্লো করবে না, কিন্তু এ যে কারেন্টটার জন্য হচ্ছিল সেই কারেন্টটাকেও কমাতে চাইবে। তাহলে ইনডিউসড ইএমএফ এর ডাইরেকশনটা নিশ্চয়ই এমন টাইপের হবে। তাহলে এখানে যদি ইএমএফ এমন হয় যে এটা হাই পোটেনশিয়াল, এটা লো পোটেনশিয়াল হয়, তাহলে এটা হাই এটা লো তো থাকবেই, তার সাথে এখানে এমন একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে যাতে এখানে একটা হাই পোটেনশিয়াল একটা লো পোটেনশিয়াল বিহেভটা ক্রিয়েটেড হয়। ওকে, তার মানে একটা সোলেনয়েডের মধ্যেই আমরা একটা ইএমএফকে জেনারেট হতে দেখছি, কারণ এর মধ্যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। এই যে ফেনোমেনাটা, যে নিজের ফ্লাক্স চেঞ্জের জন্য নিজের মধ্যেই একটা ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, এইটাকে বলবো আমরা সেলফ ইন্ডাকশন। নিজের জন্যই নিজের মধ্যে তৈরি হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এইটুকু কনসেপ্ট আমরা বুঝলাম। তাহলে প্রথমে কি দেখলাম, যে কারেন্টটা যখন বাড়তে চাইলো তখন ও কি করলো, কারেন্টটাকে উল্টো দিকে পাঠালো। তাহলে when the current was increasing, এই ক্ষেত্রে ইএমএফটা এমন তৈরি হলো যাতে ও কমাতে চাইলো। ওকে, তার মানে এখানে ছোট্ট নোট করে রাখবো যে when I increasing, okay, then the induced EMF will try to decrease the current. Okay, will try to decrease the current. আচ্ছা, এটা আমি একটা 0.1 বলে মার্ক করে রাখলাম। এবার আমরা সেম করব, সব সার্কিট সেম থাকবে, শুধু আমরা কারেন্টটা অফ যখন করছি তখন কি হবে সেটা একটা দেখতে চাইব। ওকে, দেখো, যখন কারেন্টটাকে আমরা অফ করছি, তাহলে অফ করার আগের সিচুয়েশন, দুটো সিচুয়েশন আমরা ডিফাইন করব। যে এখানে আমার কারেন্টটা আগে থেকে চলছিল, এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা কি আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। ওকে, সেম এই সার্কিটটাকে আমি পাশে আঁকছি, শুধু কি করেছি, এই সার্কিটটাকে এই পাশে আঁকছি, শুধু কি করেছি, যে আমরা সব কিছু এক রেখেছি, শুধু চাবিটাকে বা কিটাকে আমরা খুলে দিয়েছি। এখানে কি আছে, কি কানেক্টেড আছে। একটা ছোট্ট জিনিস দেখো,
কি যখন কানেক্টেড আছে এবং আমরা অনেকক্ষণ এটাকে কানেক্ট করে রেখে দিয়েছি, তার মানে এইটা তুমি শিওর ধরো যে ওখানে ম্যাক্সিমাম কারেন্টই ফ্লো করছে। ধরো এই সার্কিটের ম্যাক্সিমাম কারেন্ট 4 অ্যাম্পিয়ার, তাহলে এর মধ্যে আই ম্যাক্সই ফ্লো করছে। ওকে, তার মানে এর মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্টই এই দিকে ধরে নাও ফ্লো করছে। ওকে, 4 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো করছে। তার মানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট মানে কি, ওটা ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে ওর সাথে যে লিঙ্কড ম্যাগনেটিক ফিল্ড হবে, তার জন্য যে লিঙ্কড ফ্লাক্স হবে, ওটাও ম্যাক্সিমামই হবে। তার মানে মনে করি যে এটার সাথে লিঙ্কড ফ্লাক্স হচ্ছে নাম্বার অফ লাইন্স ধরো 10, 1 2 3 4 5 6 7 8 9 10, ধরো 10 লাইন্স এর সাথে লিঙ্কড ফ্লাক্স। আমি কি করেছি, কিটাকে ওপেন করে দিয়েছি। যেই ওপেন করে দেবো তাহলে কি একবারে কারেন্টটা 0 হয়ে যাবে? না। ওকে, তার মানে ঠিক এর আগের ক্ষেত্রে কি দেখলাম, যে যখন আমি কিটাকে ক্লোজ করলাম একবারে কারেন্টটা ম্যাক্স হলো না, সময় লাগলো কিছু ম্যাক্সিমাম হতে। আবার এখানে কি দেখবো, যে যখনই আমি কিটাকে ওপেন করে দেবো কারেন্টটা একবারে 0 হবে না, ইট উইল টেক সাম টাইম টু বি 0। তার মানে 0 হতে টাইম লাগছে। তার মানে প্রথমে 10 খানা লাইন যাচ্ছে, 4 অ্যাম্পিয়ার ধরলাম ম্যাক্স কারেন্ট, হয়তো কিছুক্ষণ পরে আরেকটু কারেন্ট কমেছে, হয়তো 2 অ্যাম্পিয়ার হয়েছে, তার মানে তার সাথে লিঙ্ক ফ্লাক্সও কমে যাবে। ধরো তারপরে এর সাথে লিঙ্ক ফ্লাক্স হলো 5টা। ওকে, তার মানে এইটাকে যদি আমি φ1 বলি, এটাকে যদি φ2 বলি, আচ্ছা এটাকে φ3 বলি, এটাকে φ4 বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি φ4 কম φ3 বেশি। এর আগের ঠিক যেটা করলাম সেটা মনে করে দেখো যে φ2 বেশি φ1 কম, কারণ আমি সার্কিটটাকে ক্লোজ করেছিলাম। এখানে কি করেছি, সার্কিটটাকে ওপেন করেছি, তাই নাম্বার অফ ফ্লাক্স লাইন কমছে। তাহলে চেঞ্জ ইন ফ্লাক্স কি, চেঞ্জ ইন ফ্লাক্স ডেল্টা ফাই উইল বি ইকুয়ালস টু φ4 মাইনাস φ3। দেখো φ4 কম φ3 বেশি, তাহলে অবভিয়াসলি এটা নেগেটিভ হবে। তার মানে এটাকে আমি ডেল্টা ফাই লিখলাম, তাহলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যদি বলি, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যদি বলি, তাহলে ডেল্টা ফাই বাই ডেল্টা টি। তার মানে কত হবে, নিশ্চয়ই φ4 মাইনাস φ3 বাই ডেল্টা টি। তাহলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এই ক্ষেত্রে কম, লিঙ্কড ফ্লাক্স কি হচ্ছে, কম হচ্ছে। লেঞ্জেস ল কি বলছে, যে এপসাইলন ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই ডিটি, তাই না? এখানে ডি ফাইটা ইটসেলফ নেগেটিভ, আবার তার আগে আর একটা নেগেটিভ আছে, তাহলে ইনডিউসড ইএমএফ কেমন হবে, ইট উইল বি সাচ দ্যাট এই ক্ষেত্রে ও তো কমতে চাইছে, ইনডিউসড ইএমএফ এমন হবে যে ও কমতে দেবে না, ও কি চাইবে, যাতে আরও বাড়ুক। আগের ক্ষেত্রে কি হয়েছিল, আগের ক্ষেত্রে কারেন্ট বাড়ছিল, ফ্লাক্সের চেঞ্জ পজিটিভ, তার মানে লিঙ্কড ফ্লাক্সও বাড়ছিল, তাই ইএমএফ এমন হয়েছিল যাতে কারেন্টটা কম ছিল। এই ক্ষেত্রে কি হবে, যে লিঙ্কড ফ্লাক্স কমছে, তার মানে চেঞ্জ ইন ফ্লাক্স নেগেটিভ, তার মানে ও চাইবে না যে কমুক, তাহলে ও কি চাইবে, ও বাড়ুক। তাহলে যে কজটা হচ্ছে তাকে অপোজ করবে, তাহলে কারেন্ট যেদিকে ফ্লো করছিল ও ইএমএফটা এমনভাবে ক্রিয়েট করবে যে যদি এটা হাই পোটেনশিয়াল এটা লো পোটেনশিয়াল হয়, তাহলে ও এখানে একটা হাই পোটেনশিয়াল এখানে একটা লো পোটেনশিয়াল ক্রিয়েট করবে, যাতে এক্সেস অ্যামাউন্ট অফ কারেন্ট যা যাচ্ছিল সেটা তো যাচ্ছিলই, তার সাথে একটা এক্সট্রা কারেন্ট যাতে ও ক্রিয়েট করতে পারে, সো দ্যাট দ্য নাম্বার অফ ফ্লাক্স মে ইনক্রিজ, হয়তো আরও দুটো নাম্বার অফ ফ্লাক্স যাতে বাড়ানো যেতে পারে। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ সেলফ ইন্ডাক্টেন্স। তাহলে নেক্সট পয়েন্ট লিখবো যে when I decreasing, then the induced EMF will be such that it will try to increase the current. ওকে, তাহলে প্রিন্সিপাল অফ সেলফ ইন্ডাক্টেন্স কিন্তু আমরা বুঝে গেছি। আসবো আমরা এইখান থেকে কিছু ম্যাথামেটিক্যাল কনক্লুশনে। ওকে, তাহলে আমরা দেখব যে যদি এন ফাই কি টোটাল লিঙ্কড ফ্লাক্স
প্রপোর্শনাল টু আই হয়। আমরা একটু আগেই দেখলাম যে কারেন্ট যত বেশি তত লিঙ্ক ফ্লাক্স বেশি, তাহলে এন ফাই প্রপোর্শনাল টু আই। আচ্ছা, প্রপোর্শনালিটি যদি তুলতে হয় আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে, আর বলতে পারি যে এন ফাই ইকুয়ালস টু এল আই। এখানে আই হচ্ছে কোফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকট্যান্স। ওকে, আচ্ছা তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, লেঞ্জেস ল কি বলেছিল? লেঞ্জেস ল বলেছিল আমাদেরকে যে এপসাইলন ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই ডিটি, এটা বলেছিল। আমি কি করলাম, এন তো কনস্ট্যান্ট, আমি এনটাকে এর ভেতরেই বসিয়ে নিলাম। তাহলে এনটাকে ভেতরে যদি বসিয়ে নিই তাহলে লিখতে পারি ডি অফ এন ফাই ডিটি। আচ্ছা, এন ফাই মানে তো এল আই, এখানে বসিয়ে দিই, তাহলে কি লিখতে পারি মাইনাস ডি ডিটি অফ এল আই, এল তো কনস্ট্যান্ট, তাহলে মাইনাস এল ডিআই ডিটি। আচ্ছা, তাহলে এপসাইলন ইকুয়ালস টু মাইনাস এল ডিআই ডিটি, তাহলে এখান থেকে লিখতে পারি যে এল ইকুয়ালস টু মাইনাস এপসাইলন বাই ডিআই ডিটি। ওকে, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, একই সাথে আমরা আরেকটু দেখব যে এই যে এল ইকুয়ালস টু এপসাইলন বাই ডিআই ডিটি, তাহলে এই এল এর ইউনিট কি হবে? দেখো একটু ইম্পর্টেন্ট এটা, ইউনিট অফ এল। ইউনিট অফ এল হচ্ছে হেনরি। হেনরিকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে লিখি। আচ্ছা, এপসাইলন কি? এপসাইলন হচ্ছে ইএমএফ। ডিআইডিটি কি? চেঞ্জ ইন কারেন্ট। আচ্ছা, এটাকে যদি আমি ডাইমেনশন বার করি, আচ্ছা প্রথমে ইউনিট বার করি, ইন এসআই বার করি, ইউনিট ইন এসআই বার করি। ওকে, দেখো কি লিখতে পারি যে এল হচ্ছে মাইনাস এপসাইলন। আচ্ছা, এপসাইলন কি? এপসাইলন মানে হচ্ছে ইএমএফ, তাই না? বাই ডিআইডিটি মানে কি? কারেন্ট বাই টাইম। সহজ করো ব্যাপারটা, মাইনাসের দরকার নেই, ইউনিট বার করছি। ইএমএফ, ইএমএফ মানে হচ্ছে ভোল্টেজ, তাই না? ভোল্টেজ, ভোল্টেজ বাই কারেন্ট। আচ্ছা, কারেন্টকে আমরা অ্যাম্পিয়ার দিয়ে লিখতে পারি, বাই টাইম, তাহলে সেকেন্ড দিয়ে লিখলাম। ভোল্টেজ কি? ডাব্লু বাই কিউ, তাহলে এখানে লিখতে পারি যে ওয়ার্ক বাই চার্জ বাই এ বাই টি, তাহলে টিটাকে উপরে নিয়ে গেলাম, তাহলে সেকেন্ড। আচ্ছা, অ্যাম্পিয়ার, দেখো অ্যাম্পিয়ারটাকে আমি দুভাবে করতে পারি। এক, চার্জটাকে আমি অ্যাম্পিয়ার ইউনিটে নিয়ে আসতে পারি, সেটা হলেই ভালো হয়। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে জুল বাই চার্জ হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু টাইম ইন্টু নিচের অ্যাম্পিয়ারটা ইন্টু সেকেন্ড, তাহলে লিখতে পারি জুল, টাইমটাকে এখানে সেকেন্ড লিখলাম, তাহলে জুল, সেকেন্ড কেটে গেল, অ্যাম্পিয়ার টু দি পাওয়ার মাইনাস 2। দিস ইজ দ্য ইউনিট অফ ইকুইভ্যালেন্ট অফ হেনরি। ওকে, এরপরে আমরা এর অন্য ইউনিটগুলোকেও একটুখানি দেখব। ওকে, আচ্ছা দেখো এখান থেকে আমরা আরও কিছু ইউনিট লিখতে পারি। ধরো এই জায়গা থেকে লিখছি, তাহলে উপরে কি ভোল্টেজ, তার জন্য ভি লিখলাম, নিচে অ্যাম্পিয়ার, সেকেন্ডটা উপরে চলে গেল, তাহলে লিখতে পারি ভোল্টেজ সেকেন্ড পার অ্যাম্পিয়ার। এইটা একটা ইউনিট হতে পারে। আবার দেখো ভোল্টেজ সেকেন্ড মানে আমরা জানি ওয়েবার, তাহলে এখান থেকে লিখতে পারি যে ওয়েবার পার অ্যাম্পিয়ার। ওকে, তাহলে অনেকগুলো ইউনিট আমরা লিখতে পারলাম। আচ্ছা, বার করব ডাইমেনশন অফ কোফিশিয়েন্ট অফ ইন্ডাকট্যান্স এল। ওকে, ডাইমেনশন অফ দ্য কোফিশিয়েন্ট এল। দেখো কি লিখতে পারি এখান থেকে, এল হচ্ছে ওয়ার্ক চার্জ অ্যাম্পিয়ার সেকেন্ড, এখান থেকে ডাইরেক্ট লিখছি। ওয়ার্ক মানে কি লিখতে পারি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 বাই চার্জ মানে কি লিখতে পারি, অ্যাম্পিয়ার ইন্টু টাইম বাই অ্যাম্পিয়ার ইন্টু টাইম। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি দেখো এম এল স্কোয়ার। আচ্ছা, এই টাইম কেটে যায়, তাহলে কি থাকে পড়ে, নিচে একটা অ্যাম্পিয়ার চলে গেল, তাহলে অ্যাম্পিয়ার টু দি পাওয়ার মাইনাস 2 টি টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, দিস ইজ দি ডাইমেনশন অফ কোফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকট্যান্স। আমরা বার করব কোফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকট্যান্স ফর এ লং সোলেনয়েড।
কোফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকট্যান্স ফর এ লং সোলেনয়েড বার করব। কোফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকট্যান্স ফর এ লং সোলেনয়েড। ওকে, প্রথমে একটা সোলেনয়েডের ছবি আঁকবো। সাপোজ এটা একটা সোলেনয়েড। ওকে, কি করেছি, যে মনে করছি যে এই সোলেনয়েডটার মধ্যে আমি সেলফ ইন্ডাকট্যান্স দেখতে চাই। আচ্ছা, এই সোলেনয়েডের কটা টার্ন আছে? একটা, দুটো, তিনটে। তাহলে নাম্বার অফ টার্নস কত? এখানে এন হচ্ছে 3। যদি এর টোটাল লেন্থ হয় সাপোজ এল, স্মল এল দিলাম, টোটাল লেন্থ যদি হয় স্মল এল, তাহলে টোটাল লেন্থ ইকুয়ালস টু স্মল এল। সাপোজ স্মল এল ইকুয়ালস টু 30 সেন্টিমিটার। আমরা একটা সহজ করে বোঝার চেষ্টা করছি। ওকে, নাও এন হচ্ছে টোটাল নাম্বার অফ টার্নস। ওকে, দিস ইজ টোটাল নাম্বার অফ টার্মস। তাহলে নাম্বার অফ টার্মস পার ইউনিট লেন্থ কত হবে? ওটাকে বলি স্মল এন। স্মল এন কি? নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। ওকে, স্মল এন কি? তাহলে টোটাল নাম্বার অফ টার্নস বাই টোটাল লেন্থ। তাহলে স্মল এন ইকুয়ালস টু ক্যাপিটাল এন বাই এল। আচ্ছা, ধরো এর মধ্যে দিয়ে একটা কারেন্ট কোনো মোমেন্টে যাচ্ছে, যেটা ধরো আই। এই আই কারেন্টের জন্য এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। ভালো কথা। তাহলে যে ম্যাগনেটিক ফিল্ড হবে আমরা জানি বি ইকুয়ালস টু মিউ নট স্মল এন ইন্টু আই হয়। যে কোনো একটা ইনস্ট্যান্টের কথা ভাবছি, হ্যাঁ, এনি ইনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি যে অর বি ইকুয়ালস টু মিউ নট স্মল এনের জায়গায় ক্যাপিটাল এন বাই এল ইন্টু আই। আচ্ছা, তাহলে এই চেঞ্জটা হচ্ছে, বি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। মনে কর যে এর ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে সেটা হচ্ছে এ। তাহলে এ কি? এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। ক্লিয়ার হলো? এ ইজ ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এর সাথে লিঙ্কড ফ্লাক্স কি? ফাই। তাহলে ফাই যদি লিঙ্কড ফ্লাক্স হয় তাহলে ফাই কত হতে পারে? নিশ্চয়ই ফাই ইকুয়ালস টু বি ইন্টু এ। বি কত? বি ইকুয়ালস টু মিউ নট এন বাই এল ইন্টু আই ইন্টু এর এরিয়া হচ্ছে এ। আচ্ছা, একটু আগে আমি দেখলাম যে এন ফাই ইকুয়ালস টু হয় এল আই, রাইট? তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে অর এল আই ইকুয়ালস এন ফাই। তার মানে এন ইন্টু এই পুরো টার্মটা, দ্যাট ইজ মিউ নট এন বাই এল ইন্টু আই ইন্টু এ। ওকে, আচ্ছা, দেখো তাহলে এখান থেকে আমি লিখতে পারি এল কি হয়। তাহলে এল দেখো এই পাশ থেকে আই কেটে গেল, তাহলে এল হলো মিউ নট, একটা এন এখানে একটা এন এখানে, তাহলে কি হবে? এন স্কোয়ার মিউ নট এন স্কোয়ার এ বাই এল। দিস ইজ দি এক্সপ্রেশন ফর কোফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকট্যান্স। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই এক্সপ্রেশনটা কিন্তু আমাদের নিউমেরিক্যালের ক্ষেত্রে ভীষণ রকমের ইম্পর্ট্যান্ট। এবার করব এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টর। ওকে, আচ্ছা, দেখো এইটাকে তোমাকে একটু বুঝতে হবে। ওকে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, energy stored in an inductor. ওকে,
আচ্ছা, প্রথমে এটা বোঝার জন্যে আমরা আবার একটা ইন্ডাক্টর কয়েলকে এঁকে নিই। তো এই হচ্ছে আমার ব্যাটারি। আমি কি করেছি, জাস্ট সার্কিটটাকে অন করেছি এবং কারেন্ট ফ্লো করা শুরু করেছে। তাহলে আমরা একটু আগেই দেখলাম কি, যে জাস্ট যখন কারেন্টটা ফ্লো করা শুরু করবে তখন নিশ্চয়ই এর মধ্যে এমন একটা ইএমএফ ইনডিউসড হবে যে ইএমএফের জন্য ও চাইবে না যে কারেন্টটা এই দিকে ফ্লো করুক বা বাড়ুক, তাই ও উল্টো দিকে একটা কারেন্ট তৈরি করার চেষ্টা করে। এখন একই সার্কিটে তো দুদিকে কারেন্ট যেতে পারে না, একই সার্কিটে একদিকে কারেন্ট যায়, অবভিয়াসলি এই কারেন্টটা সবসময়ের জন্যই বেশি হবে। কিন্তু যেহেতু ইএমএফটা উল্টো দিকে ইনডিউসড হয়েছে, মানে এখানে একটা হাই পোটেনশিয়াল, এখানে একটা লো পোটেনশিয়াল হবে, তাই এই ইএমএফটা চাইবে না এই কারেন্টটা বাড়ুক। কিন্তু আমরা তাও দেখি যে একটা সময় পর কারেন্টটা বাড়ে এবং বেড়ে স্টেডি ভ্যালুতে চলে যায়। তাহলে যখন উল্টো দিকে ইএমএফ তৈরি হবে, তার মানে তো কারেন্টটা না বাড়া উচিত। তাহলে কারেন্টটা বাড়ছে কি করে? দেখো, সেই কারেন্টটা বাড়ানোর জন্য এই যে ব্যাটারিটা রয়েছে এই একটা কাজ করে, ইট ডাজ আ ওয়ার্ক। নাও দ্য ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি ইজ ইউজ টু ওভারকাম দি ইএমএফ ইনডিউসড ইন দ্য লুপ। আচ্ছা, এবার যে ওয়ার্কডানটাও করলো, আমরা জানি যে আমাদের এনার্জি সবসময় কনজার্ভড হয়। তাহলে ও যে ওয়ার্কডানটা করলো, এই এনার্জিটা যদি কনজার্ভড হতে হয়, তার মানে নিশ্চয়ই এই ওয়ার্কডানটা যে এনার্জিতে কনভার্ট হবে সেটা নিশ্চয়ই সার্কিটেই কোথাও স্টোর থাকবে। সেটাই হচ্ছে এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টর। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথম কি পয়েন্ট কি করব, ওয়ার্কডান কে করছে? ওয়ার্কডান করছে ব্যাটারি। ওকে, ওয়ার্কডান কোথায় স্টোর থাকছে? এনার্জি হিসেবে স্টোর থাকছে। কোথায় স্টোর থাকছে? ইন ইন্ডাক্টর। ওকে, বা ইন দ্য কয়েল। ইন ইন্ডাক্টর বলতে পারো বা ইন দ্য কয়েল বলতে পারো। ওকে, আচ্ছা, দেখো আমরা একটা জিনিস জানি যে ই ইকুয়ালস টু মাইনাস এল ডিআই ডিটি। ই ইকুয়ালস টু মাইনাস এল ডিআই ডিটি। কেমন? আচ্ছা, মাইনাস এল ডিআই ডিটি। আচ্ছা, আমরা এখান থেকে বলতে পারি তাহলে ই ইকুয়ালস টু মাইনাস এল ডিআই ডিটি। তাহলে যখন এই ইএমএফটি ইনডিউস করেছে তার আগেনস্টে একটা ওয়ার্ক করতে হচ্ছে, যে ওয়ার্কটা করতে হচ্ছে সেই ওয়ার্কটা ইকুয়ালস টু মাইনাস ই ডট ডিকিউ। আচ্ছা, কেন এরকমভাবে লিখছি? দেখো, ই হচ্ছে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে। ওকে, এখন আমরা জানি যে ইনডিউসড ইএমএফ যদি এভাবে লিখতে অসুবিধা হয়, এভাবে লেখো, আমাদের ইএমএফের যে নর্মাল সাইন আমরা দিই। দেখো, আমরা জানি যে ইনডিউসড ইএমএফ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই চার্জ। এখন এখানে ওয়ার্ক ডানটা কোন দিকে হচ্ছে একটু বুঝতে হবে, যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে এই দিকে, কিন্তু চার্জটা যাচ্ছে তার উল্টো দিকে। যদি যেই দিকে ইনডিউসড ইএমএফ হতো সেই দিকে চার্জ যেত, তাহলে এপসাইলন ডট ডিকিউ করতাম। কিন্তু এখানে উল্টো, এখানে যেদিকে ইএমএফটা ইনডিউসড হচ্ছে চার্জ তার উল্টো দিকে যাচ্ছে, তাই এখানে মাইনাস এপসাইলন ডিকিউ। আচ্ছা, আমরা জানি এপসাইলন ইকুয়ালস টু মাইনাস এল ডিআই ডিটি। তাহলে এখানে লিখতে পারি যে অর ওয়ার্ক ইকুয়ালস টু মাইনাস অফ মাইনাস এল ডিআই ডিটি টাইমস ডিকিউ। এটাকে ধরলাম ডিডাব্লিউ, ডিকিউ চার্জকে নিয়ে যেতে যেটুকু কাজ করতে হয়েছে। তাহলে এখান থেকে লিখতে পারি যে ডিডাব্লিউ ইকুয়ালস টু এল ডিআই। দেখো, ডিটিটাকে ডিকিউ এর তলে নিয়ে গেলাম, তাহলে ডিকিউ ডিটি। তাহলে এটাকে লিখতে পারি এল ডিকিউ ডিটি মানে কি? কারেন্ট আই, তাহলে এল আই ডিআই। ওকে, তাহলে ডিডাব্লিউ হলো এল আই ডিআই। এখন কারেন্টটা যখন জাস্ট শুরু করেছে তখন নিশ্চয়ই জিরো ছিল, একটা সময় পর ওর স্টেডি ভ্যালুতে গেল, ধরো সেটা আই নট। তাহলে আমি লিখতে পারি যে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ জিরো থেকে টোটাল ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এল আই ডিআই। কেমন? কোথা থেকে কোথায়? জিরো থেকে নিশ্চয়ই আই নট অবধি। তাহলে এটাকে লিখতে পারি যে হাফ এল, দেখো আই রয়েছে, তাহলে আই স্কোয়ার জিরো টু আই নট,
হাফ কেন বসলো? কারণ ইন্টিগ্রেশন আই ডিআই হয় I²/2, তাই হাফটাকে আগে নিয়ে নিয়েছি। এবার কি করবো? প্রথমে আপার লিমিট তারপরে লোয়ার লিমিট, সো দ্যাট উইল বি হাফ এল I0 মাইনাস 0 or will be half L I0 square. Okay, this is the total energy stored in an inductor. বুঝতে পেরেছো আশা করি? ওকে, এখন আমরা বুঝবো মিউচুয়াল ইন্ডাকট্যান্স। মিউচুয়াল ইন্ডাকট্যান্স, দেখো মিউচুয়াল মানেই আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার, তার মানে নিশ্চয়ই এটা একটা কয়েলের মধ্যে নয়, দুটো আলাদা আলাদা কয়েলের মধ্যে মিউচুয়াল, দুটো আলাদা আলাদা মিউচুয়ালের মধ্যে হবে। তার মানে মিউচুয়াল বলি না আমরা, দুজনের মধ্যে মিউচুয়াল করে কিছু করা। তো মনে করো আমি দুটো কেসকে এখানে আলাদা আলাদা করে ডিফাইন করব। একটা কেসকে আমি গ্রিন কালারের লুপ দিয়ে বোঝাচ্ছি। এইটা সেই সময়টা যখন আমি ব্যাটারিটাকে জাস্ট ক্লোজ করেছি এবং এর কাছে এই লুপটা রয়েছে। এই লুপটায় কোনো রকমের কিচ্ছু লাগানো নেই, হয়তো একটা রেজিস্ট্যান্স বড় জোর লাগানো থাকতে পারে। আর নেক্সট আর একটা লুপ নিয়ে কাজ করব, যে লুপটাতে আমার ব্যাটারিটা অলরেডি কানেক্টেড ছিল কিন্তু আমি কিটাকে ওপেন করে দিয়েছি। ওকে, আবার এর কাছাকাছি আর একটা লুপকে রেখেছি, যে লুপটাতে কোনো ব্যাটারি বা কোনো সোর্স কানেক্টেড নেই, শুধু হয়তো একটা রেজিস্ট্যান্স কানেক্টেড থাকলেও থাকতে পারে। আচ্ছা, একটু ব্যাপারটাকে বুঝি। দেখো তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যে আমি সার্কিটটাকে জাস্ট ক্লোজ করেছি, তার মানে কারেন্টটা ইনক্রিজ করা শুরু করেছে। আমি একটু আগেই বললাম যে যখন কারেন্ট ইনক্রিজ করবে তাহলে এর সাথে লিঙ্কড ফ্লাক্সটাও কী হবে? বাড়তে থাকবে। লিঙ্কড ফ্লাক্স বাড়তে থাকা মানে এই লুপটাতে কি হবে? নিশ্চয়ই এর একটা ফ্লাক্স এফেক্ট এসে পড়বে। তাহলে এই লুপটা কি দেখছে? এ দেখছে যে টাইমের সাথে একটা ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। কোন লুপটার জন্য? এই লুপটার জন্য। তাহলে এটাকে দিলাম লুপ 1, এটাকে দিলাম লুপ 2। তাহলে লুপ 1-এ কারেন্টের চেঞ্জের জন্য লুপ 1-এ ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হবে। এই লুপ 1-এর ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জের এফেক্টটা লুপ 2-তে ফ্লাক্সের চেঞ্জ হিসেবে এসে পড়বে। এবার যেহেতু এখানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হবে, তাহলে এখানে একটা ইএমএফ ইনডিউসড হবে, এবং আগেই জানি আমরা যে ইএমএফটা এমনভাবে ইনডিউসড হবে যাতে এর যে এফেক্টটা সেটাকে কম করা যায়। তার মানে অবভিয়াসলি এর যেদিকে কারেন্ট ফ্লো করছে তার উল্টো দিকে কারেন্ট ফ্লো করবে, তাহলে অবভিয়াসলি এখানে কারেন্টটা তার উল্টো দিকে ফ্লো করতে শুরু করবে। আচ্ছা, চলে আসি সেকেন্ড কেসে। সেকেন্ড কেসে কারেন্টটা আমার স্টেডিই চলছিল, কিন্তু এই ক্ষেত্রে কি করেছি? আমি কিটাকে ওপেন করে দিয়েছি। কি ওপেন করে দেওয়া মানে কারেন্ট ডিক্রিজ হচ্ছে। কারেন্ট ডিক্রিজ হচ্ছে, এটার নাম দিলাম লুপ 3, এটার নাম দিলাম লুপ 4। তাহলে লুপ 3-তে কারেন্ট ডিক্রিজ হচ্ছে। কারেন্ট ডিক্রিজ হওয়া মানে ম্যাগনেটিক ফিল্ড কমছে। এর ম্যাগনেটিক ফিল্ড কমার জন্য এর সাথে একটা লিঙ্কড ফ্লাক্স থাকবে। তাহলে এর ম্যাগনেটিক ফিল্ড কমলে এর লিঙ্ক ফ্লাক্সটাও কী হবে? কমবে। যখন এর লিঙ্ক ফ্লাক্স কমবে, এ নিশ্চয়ই চাইবে না যে ফ্লাক্সটা কমে যাক, তাই এ কী করবে? কারেন্টটাকে ইনক্রিজ করার চেষ্টা করবে। তার মানে এই দিকেও এই ক্ষেত্রে কারেন্টটা ফ্লো হবে, কিন্তু এ চাইবে এটা যাতে ইনক্রিজ করা যায়, তাই এও সেম দিকে কারেন্টটাকে চালাবে। তাহলে প্রথম ক্ষেত্রে ওয়েন কারেন্ট ইনক্রিজিং, এই ক্ষেত্রে ইএমএফটা এমনভাবে অপোজ করবে যাতে এখানে কারেন্টটা উল্টো দিকে যায়। এই ক্ষেত্রে যখন কারেন্ট ডিক্রিজিং, তাই এটা এমনভাবে করবে যাতে কারেন্টটা যেদিকে যাচ্ছিল সেদিকেই যায়। দিস ইজ দ্য ফেনোমেনন অফ মিউচুয়াল ইন্ডাকট্যান্স। আর এই ক্ষেত্রে কি দেখব? যে প্রথম লুপের জন্য সেকেন্ড লুপ ইনফ্লুয়েসড হবে। তার মানে যদি এই লুপটার কথা ভাবি, তাহলে এর জন্য এর ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই লুপটা ইনফ্লুয়েসড হবে। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকট্যান্স। আচ্ছা, এই কনসেপ্টটাকে মাথায় রেখে চলো একটু ম্যাথামেটিক্যাল পোর্শনটা করা যাক। দেখো, তাহলে আমার দুটো লুপ ছিল, একটা হচ্ছে লুপ 1, একটা হচ্ছে লুপ 2। লুপ 1-এ যখন কারেন্ট I1, সেই I1 কারেন্টের জন্য লুপ 2-তে একটা ফ্লাক্সের এফেক্ট পড়ছে। তাহলে লুপ 2-র ফ্লাক্সকে আমি φ2 বলছি। যদি নাম্বার অফ টার্নস ইন লুপ 2 N2 হয়, তাহলে N2 φ2 বললাম।
তাহলে টোটাল ফ্লাক্সের কতটা এফেক্ট হবে, N2 φ2 কার জন্য হবে, I1 কারেন্টের জন্য, কারণ ফার্স্ট লুপের জন্য সেকেন্ড লুপে এফেক্ট হচ্ছে। তাই আমি লিখতে পারবো এখান থেকে যে φ2 N2 φ2 প্রপোর্শনাল টু I1, প্রপোর্শনালিটি তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হয়, ইকুয়ালস টু M I1। ওকে, এই এমটাকে আমরা বলি কোফিশিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকট্যান্স। কেমন? আচ্ছা, এখান থেকে দেখো কি লিখতে পারি যে M ইকুয়ালস টু N2 φ2 বাই I1। চট করে লিখে নাও, M ইকুয়ালস টু N2 φ2 বাই। আচ্ছা, এবার আমরা একটা রিলেশন দেখব। দেখো আমরা কি জানি যে এপসাইলন ইকুয়ালস টু N ডি ফাই ডিটি, মাইনাস N ডি ফাই ডিটি। আচ্ছা, আমার তো দুটো কয়েল ছিল, একটা কয়েল 1 একটা কয়েল 2। ওকে, কয়েল 1 কয়েল 2। কয়েল 1-এর মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছিল, কিন্তু ইএমএফটা কোথায় ইনডিউসড হবে, কয়েল 2-তে, তাই এপসাইলন 2 হচ্ছে ইনডিউসড ইএমএফ। আচ্ছা, তাহলে ফ্লাক্সের চেঞ্জ কোথায় হচ্ছে, দেখো এখানেই তাহলে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে φ2। ওকে, কোন লুপের সাথে নিয়ে ভাববো, নিশ্চয়ই যেটার ফ্লাক্স হচ্ছে তার নাম্বার অফ টার্নসের সাথে ভাববো। তাহলে আমি এখানে লিখতে পারি যে অর এপসাইলন 2 ইকুয়ালস টু মাইনাস N2 ডি ফাই 2 বাই ডিটি। আচ্ছা, একটু আগে আমি করেছি যে N2 φ2 ইকুয়ালস টু M I1, তাই না? এখান থেকে লিখতে পারি যে ইকুয়ালস টু মাইনাস ডিডিটি অফ N2 φ2। N2 হচ্ছে কনস্ট্যান্ট, আমি কি করতে পারি, N2 যেহেতু কনস্ট্যান্ট, N2কে এর মধ্যে আমি ঢুকিয়ে নিতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি বলতে পারি যে এপসাইলন 2 ইকুয়ালস টু মাইনাস, দেখো ডিডিটি অফ N2 φ2, তাহলে N2 φ2 ইকুয়ালস টু M I1 বসিয়ে দিলাম, তাহলে ডিডিটি অফ M I1। আচ্ছা, তাহলে লিখতে পারি মাইনাস M ডি I1 ডিটি। এটা কি হলো, দিস ইজ এপসাইলন 2 আর এপসাইলন 2 ইকুয়ালস টু মাইনাস M ডি I1 ডিটি। আচ্ছা, এখান থেকে লিখতে পারি যে M equals to epsilon 2 by minus of di1 dt. This is the relationship between M epsilon and I1. আচ্ছা, চলো এইটার উপরে বেস করে একটা সোলেনয়েডের রিয়েল লাইফ এক্সাম্পল দেখা যাক। রিয়েল লাইফ এক্সাম্পল দেখো, মনে করো যে আমার কাছে দুটো সোলেনয়েড আছে। সাপোজ দিস ইজ ফার্স্ট সোলেনয়েড, যার মধ্যে দিয়ে একটা I1 কারেন্ট ফ্লো করে যাচ্ছে। তাহলে এর মধ্যে থেকে ফ্লো করছে একটা I1 কারেন্ট, সেটা এই দিকে ফ্লো করছে। ওকে, ইনক্রিজিং ডিক্রিজিং সেটা নিয়ে ভাবছি না, ফ্লো করছে। এর পাশে মনে করো আর একটা কয়েল রয়েছে, এই কয়েলটার সাথে আমি কিছুকে কানেক্ট করিনি, শুধু একটা রেজিস্ট্যান্স রেখে দিয়েছি। তার মানে বুঝতে পারছি যে যদি এখানে কিছু ইএমএফ ইনডিউসড হয়, এর মধ্যে একটা কারেন্ট ফ্লো করতে পারে। ওকে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা সরিয়ে দিলাম। তাহলে I1 কারেন্টের জন্য এই লুপে তো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে এই লুপে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা কত হবে, B ইকুয়ালস টু মিউ নট Ni। আচ্ছা, এখানে নাম্বার অফ টার্নস, টোটাল নাম্বার অফ টার্নস ধরো N1, এর যে টোটাল লেন্থ ধরো L1। ওকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে B1 ইকুয়ালস টু মিউ নট ক্যাপিটাল N1 বাই L1 টাইমস I1। এবার মিউচুয়াল ইন্ডাকট্যান্সের লজিকটাই হচ্ছে প্রথম লুপে যেটা হবে তার এফেক্টটা সেকেন্ড লুপ পাবে। তার মানে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হলো, এই ম্যাগনেটিক ফিল্ডটাই এই লুপটাকে ইনফ্লুয়েন্স করবে। ওকে, আচ্ছা, তাহলে এটা লুপ 1, দিস ইজ লুপ 2। আচ্ছা, লুপ 2তে যে নাম্বার অফ টার্নস ধরলাম সেটা N2, তাহলে এর সাথে তো একটা ফ্লাক্স লিঙ্কড হবে। ধরলাম লুপ 2-র এক একটা এরিয়া হচ্ছে A2 করে। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে φ2 ইকুয়ালস টু
বি ইন্টু এরিয়া। বি কত? বি ইকুয়ালস টু মিউ নট N1 বাই L1 I1 টাইমস এরিয়া। ওকে, আচ্ছা, এবার আমি কি জানি যে এখানে যদি N2 নাম্বার অফ টার্নস থাকে তাহলে টোটাল লিঙ্কড ফ্লাক্স কত হবে? নিশ্চয়ই N2 φ2। তাহলে এটা হচ্ছে লিঙ্কড ফ্লাক্স, বার করব টোটাল লিঙ্কড ফ্লাক্স কি হবে? N2 φ2। N2 φ2 কি হয়? N2 মিউ নট N1 বাই L1 I1 ইন্টু এ। আচ্ছা, N2টাকে ভেতরে ঢুকিয়ে দিতে পারি, দেখতে সুন্দর লাগে, তাহলে মিউ নট N1 ইন্টু I1 এ বাই L1। আমি পেয়ে গেলাম লিঙ্কড ফ্লাক্স। এই যে লিঙ্কড ফ্লাক্সটা কার সাথে প্রপোর্শনাল? লিঙ্কড ফ্লাক্সটা প্রপোর্শনাল এই ফার্স্ট লুপের কারেন্ট I1 এর সাথে। তাহলে আমি এখান থেকে একটু আগেই লিখেছি যে N2 φ2 ইকুয়ালস টু এম I1। তাহলে এখান থেকে লিখতে পারি যে I1 ইকুয়ালস টু N2 φ2 জায়গায় এইটাকে বসালাম, তাহলে মিউ নট N1 N2 I1 এ বাই L1 I1। দেখো I1 I1 কেটে গেল, তাহলে এখানে লিখতে পারি মিউ নট N1 N2 এ বাই L1। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, মনে করো যদি আমার এইরকম একটা কয়েলিং হতো, যে আমার একটা কয়েলিং রয়েছে, এর কয়েলিংটার সাথে ব্যাটারি লাগানো আছে, কিন্তু এর উপরে আমি কি করেছি, আর একটা কয়েলিংকে ঠিক এর উপর দিয়ে লাগিয়ে দিয়েছি। ওকে, একটা জিনিস খেয়াল করে দেখো যে এই সিস্টেমটার ক্ষেত্রে নিচের কয়েল আর উপর কয়েল দুটোর লেন্থই কিন্তু স্মল এল। তাহলে যদি এই ধরনের সিস্টেম হয় তাহলে এই L1টাকে স্মল এল দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে জাস্ট এই এক্সপ্রেশনটার ওকে, এটা এম হবে, একটু লিখতে ভুল হয়েছে, লিখে নাও। তো এই এক্সপ্রেশনটাকে তাহলে আমরা লিখতে পারবো এরকম স্পেসিফিক কেসের জন্য ইকুয়ালস টু মিউ নট N1 N2 এ বাই এল। ওকে, এটা ম্যাক্সিমাম বইয়ে এই কেসটা করা থাকে। তাহলে আমাদের মিউচুয়াল ইন্ডাকট্যান্স হয়ে গেল। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে যে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে তুমি যখন হিসেবগুলো করছো, এরও যা ইউনিট হবে সেলফ ইন্ডাকট্যান্সেরও সেম ইউনিট, এরও যা ডাইমেনশন সেলফ ইন্ডাকট্যান্সেরও সেম ডাইমেনশন। ওকে, আচ্ছা, আমরা একটা জিনিস বুঝবো যেটাকে বলে নন ইন্ডাকটিভ কয়েলিং। দেখো, বুঝতেই পারছো যে এই যে কয়েলগুলো আছে, এই কয়েলগুলো যেহেতু এরকমভাবে পেঁচানো, তাই এর মধ্যে ইন্ডাকশানটা হবেই। ওকে, আর ইন্ডাকশান কিন্তু সিগনিফিকেন্টলি কারেন্ট যেটা আসছে সেটাকে রিডিউস করতে পারে, তার জন্য ব্যাটারি আরও বেশি এনার্জি খরচা করবে। আমরা এগুলো চাই না, উই ওয়ান্ট আ সিম্পল সার্কিট। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, একটা স্পেশাল কেস যেটাকে বলে নন ইন্ডাকটিভ কয়েলিং। দেখো, মনে করো তুমি একটা প্লাগ নিয়ে কাজ করছো। সো এইটা হচ্ছে তোমার প্লাগের বডিটা। প্লাগ কি? তোমরা যদি স্কুলে রিওস্ট্যাট নিয়ে কাজ করে থাকো, দেখবে রিওস্ট্যাট যখন তোমরা ইউজ করো তখন এই রিওস্ট্যাটের মধ্যে ছোট ছোট গ্যাপ থাকে, এর মধ্যে একটা করে প্লাগ ঢোকাতে হয়। এইটা হচ্ছে সেই প্লাগটা। কোথায় ঢোকাতে হবে? এটা কোনো একটা সকেটের মধ্যে ঢোকাতে হবে। ওকে, কোনো একটা সকেটের মধ্যে তুমি এটাকে ঢোকাবে। এখন কি হয় যে তারটা এমনভাবে পেঁচানো থাকে যাতে এর মধ্যে কিন্তু একটা ইন্ডাকশনের এফেক্ট আমরা দেখতে পারি। ওকে, এবার আমরা নিশ্চয়ই চাইবো না যে এর মধ্যে ইন্ডাকশনের এফেক্টটা আমরা পাই। কীরকমভাবে পেঁচাবো তারটাকে, যে এইখান থেকে শুরু করে তারটা এইভাবে পেঁচানো থাকে। দেখো, তাহলে নর্মাল তার হলে এরকম হতো, কিন্তু এই তারটা এখান থেকে একটা লুপ করে দেওয়া থাকে। দেখো, আবার পেছন দিকে ঘুরিয়ে ঠিক এরকম করে দেখো পেছন দিকে ঘুরিয়ে এইভাবে নিয়ে আসা হয়। ওকে, এর সুবিধাটা কোথায়? ধরো এখান থেকে কোনো একটা কারেন্ট এই তারটার মধ্যে ঢুকছে, তাহলে এখান থেকে হয়ে এইখানে এসে দেখো আবার উল্টো দিকে ঘুরে গেল, উল্টো দিকে ঘুরে গেল, রাইট?
এবার এই লুপটায় দেখো কারেন্টটা যে ডাইরেকশানে যাচ্ছে, তার পরের লুপটাই কারেন্টটা অন্য ডাইরেকশানে যাচ্ছে। তাহলে প্রথম লুপটার জন্য যেদিকে আমি ইন্ডাকশান পাবো, পরের লুপটার জন্য এই যেই বেঁকে যাচ্ছে, তাহলে আমি তো সেই ক্ষেত্রে অন্য ইন্ডাকশান পাবো। তাহলে প্রথমটার ইন্ডাকশান পরেরটার ইন্ডাকশানকে নালিফাই করে দেবে, বা এফেক্ট থাকলেও খুব অল্প থাকবে, সেই জন্য এটা সার্কিটের জন্য খুব ভালো। দিস ইজ নোন অ্যাজ নন ইন্ডাকটিভ কয়েলিং। ওকে, নেক্সট জিনিস যেটা বুঝবো, দ্যাট ইজ এডি কারেন্ট। এডি কারেন্ট, এডি কারেন্ট কি? এডি কারেন্ট হচ্ছে কোনো একটা কন্ডাক্টিং মেটেরিয়ালের মধ্যে সার্কুলার লুপ অফ কারেন্ট। কেন হয়? যদি কোনো একটা মেটেরিয়াল কোনো একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে থাকে, তাহলেই তার মধ্যে এটা তৈরি হবে। কীরকম? ধরো তোমার কাছে একটা খুব সিম্পল মেটেরিয়াল আছে, সাপোজ এইটা। ওকে, তুমি এই মেটেরিয়ালটাকে কি করছো, যে মনে করো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তুমি এই মেটেরিয়ালটাকে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে বের করে নিয়ে যেতে চাইছো। স্বাভাবিকভাবে তুমি যখন এই মেটেরিয়ালটাকে এগোবে একটু একটু করে, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে নিশ্চয়ই একটু পরে থাকবে না? যখনই এরকম একটা কেস ক্রিয়েটেড হবে, যখন ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করতে পারে, এর মধ্যে অবশ্যই একটা ইএমএফ ইন্ডিউস। আমরা পড়েছি লেঞ্জেস লতে, যে যখনই একটা চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড হবে, তার মানে একটা চেঞ্জ ইন ফ্লাক্স রিলেটেড টু অ্যান এরিয়া হবে। যখনই একটা চেঞ্জ ইন ফ্লাক্স হবে, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হলে একটা ইএমএফ ইন্ডিউসড হয়। ইএমএফটা এমনভাবে ইন্ডিউসড হবে সাচ দ্যাট এখানে কিছু লুপ অফ কারেন্ট তৈরি হবে। এই যে লুপ অফ কারেন্ট তৈরি হবে, এইটা এমনভাবেই তৈরি হবে যে ও যদি বেরিয়ে যেতে চায়, তাহলে ও যাতে ভেতর দিকে আসতে পারে, আর ও যদি ভেতর দিকে আসতে চায়, তাহলে ও যাতে বেরিয়ে যেতে পারে। এই যে লুপ অফ সার্কুলার লুপ অফ কারেন্ট, সার্কুলার আর ক্লোজ লুপ অফ কারেন্ট যেরকমই হোক না কেন, এটাকে আমরা বলবো এডি কারেন্ট। ওকে, আচ্ছা, আমরা যদি এই ছবিটাকে দেখি, এই ছবিটাকে দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে লুপটা বেরিয়ে যেতে চাইছে, লুপটা এইখান থেকে এই দিকে চলে যেতে চাইছে। তার মানে নিশ্চয়ই ও চাইবে না ওই দিকে যাক। তাহলে এই ক্ষেত্রেও এমন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যেটা নিশ্চয়ই যেদিকে এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড সেই ডাইরেকশনে, তার মানে এর যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা নিশ্চয়ই এই ডাইরেকশনে, আর এই ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হয়, তাহলে কারেন্টটা কোন দিকে ঘুরবে? ইয়েস, দ্য কারেন্ট উইল রোটেট ইন দি ক্লকওয়াইজ ডাইরেকশন। আচ্ছা, যদি এইরকম হতো যে ও এই দিকে না যেতে চেয়ে ও হয়তো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকতে চাইছে, হতেই পারতো যে ও এই দিকে এন্টার করতে চাইছে, তাহলে এর যে এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডগুলো আছে তারা চাইবে না যে ও ভেতর দিকে ঢুকুক, তাহলে ওরা কি করবে? একটা ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে এইরকম জেনারেট করবে। এই যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেটেড হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটার জন্য যদি এই দিক হয়, তাহলে নিশ্চয়ই অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভমেন্ট হবে, তাহলে নিশ্চয়ই সার্কুলার লুপটা উল্টো দিকে ঘুরবে। ওকে, দিস ইজ দি কনসেপ্ট অফ এডি কারেন্ট। এডি কারেন্ট ঠেকাবে কী করে? এডি কারেন্ট ঠেকাতে গেলে অনেকগুলো উপায় আছে। আমরা আজকে যেটা করব সেটাকে বলে ল্যামিনেটেড কোর। যদি ট্রান্সফর্মার দেখো, তাহলে ট্রান্সফর্মার কিছু ই আর টি দিয়ে তৈরি হয়। ইগুলো হচ্ছে এই রকম দেখতে, আমি তোমাদের একটা ভিডিও পাঠিয়ে দেবো, দেখো। আর টিগুলো হচ্ছে ঠিক এর মাঝে মাঝে বসে যায়, টিগুলো হচ্ছে এই রকম দেখতে। ওকে, কিছু ই আর কিছু টি দিয়ে ট্রান্সফর্মার তৈরি হয়। কেন এইরকম জিনিস দিয়ে তৈরি হয়? দেখো, যদি এইরকম দিয়ে না তৈরি করে ট্রান্সফর্মারকে যদি এইরকম কোনো একটা সিচুয়েশন দিয়ে তৈরি করা হতো, যেটা দেখতে হয়তো এইরকম হতো, যদি এইরকম কোনো একটা সিচুয়েশন দিয়ে তৈরি করা হতো ট্রান্সফর্মারকে, তাহলে দেখো তার মধ্যে আমি একটা লার্জার লুপ অফ কারেন্ট দেখতে পেতাম। ওকে, কিন্তু যেই এটাকে ল্যামিনেট করে দেবো, এর মধ্যে ম্যাক্সিমাম লুপ অফ কারেন্ট হয়তো এইটুকু হবে, বা এর মধ্যে হয়তো ম্যাক্সিমাম লুপ অফ কারেন্ট এইটুকু হবে, এর মধ্যে হয়তো ম্যাক্সিমাম লুপ অফ কারেন্ট এইটুকু। তাহলে কী করছি আমরা? লুপ অফ কারেন্টটাকে দেখো ছোট করে দিচ্ছি। কারেন্টের লুপ যত ছোট হবে তত এনার্জি লস কম হবে, তত এনার্জি লস কম হবে। যত এনার্জি লস কম হবে তত আমার ইনস্ট্রুমেন্ট হিটার হবে। এই যে তোমরা ট্রান্সফর্মার দেখো এবং সেখানে দেখো যে ট্রান্সফর্মার বাস্ট করেছে, ট্রান্সফর্মার গরম হয়ে গেছে। কারোর বাড়িতে স্টেবিলাইজার থাকলে ছুঁয়ে দেখলে দেখা যাবে যে স্টেবিলাইজার গরম হয়ে গেছে। কেন গরম হয়ে যায়? তার কারণ হচ্ছে ওখানে একটা
এডি কারেন্ট জেনারেটেড হয়। তার মানে এটাও নয় যে সবসময় আমরা চাইবো না যে হিট জেনারেটেড হোক। এই যে ইন্ডাকশন ওভেন নিয়ে তোমরা কাজ করছো, ইন্ডাকশন ওভেন কিন্তু ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ এডি কারেন্ট। যদি তুমি ইন্ডাকশন ওভেনটায় হিট জেনারেট করতে চাও তাহলে তোমাকে একটা লার্জার লুপ অফ কারেন্টকে ঘোরাতে হবে। তাহলে এডি কারেন্টের যেমন অ্যাডভান্টেজ আছে, এডি কারেন্টের ডিসঅ্যাডভান্টেজও আছে। ওকে, যদি অ্যাডভান্টেজ যেগুলো তার মধ্যে প্রথমেই পড়ে হচ্ছে ইন্ডাকশন ওভেন, ইন্ডাকশন কুকিং, অ্যাডভান্টেজ হচ্ছে ডেড বিট গ্যালভানোমিটার, অ্যাডভান্টেজ হচ্ছে ম্যাগনেটিক ব্রেকিং, আরও অনেক কিছু। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে একটা পড়ে এক্সেসিভ হিটিং অফ দ্য সার্কিট, যেটা আমরা চাই না, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের হিটিং, যেটা আমরা চাই না, সেইগুলোকে রিডিউস করতে গেলে আমরা ল্যামিনেটেড কোর ইউজ করব। ওকে, সো উই হ্যাভ ফিনিশড আওয়ার চ্যাপ্টার। এই চ্যাপ্টারের সমস্ত কোয়েশ্চেন আর নিউমেরিক্যালস নেক্সটে হোমওয়ার্ক থাকবে। চলো, বাই বাই।